আমার আম্মা বলতো যে তুই এর বাসা থেকে বেরিস না। আচ্ছা। পরে আমি তো যাই বলতাম না যে আমি অফিসে যাই না, চাকরি নিতে যাই না। কেউ তো আর আমার যে ভিতরে কি হয়েছে এটা তো কেউ বুঝতে পারবে না, কারণ এটা যার যার ভিতরটা শেষে জানে। এরপরে তো আপনার জীবন বোধহয় পাল্টে গেল। এরপরে আপনি চলাফেরা করলেন কিভাবে, বা নিজেকে কোন জায়গাটা নিয়ে দাঁড় করিয়েছিলেন? আমি চাকরিটা যে আমার জন্য কত জরুরি ছিল সেটা তো আপনাদেরকে আমি শুরুতেই বললাম। শুরুতেই। এর পরের দিনই আমি বাসা থেকে বাইরে এসেছি, চাকরি খুঁজার না। পরের দিনই বাইরেছি। আপনার মানসিক শক্তি মানে আমি প্রশংসা না করে পারছি না আপু, বলেন। পরের দিনে বাইরেছি, কিন্তু কোনো অফিসের সামনে যাইনি। আমি যাই রানা প্লাজা থেকে একটু দূরে, জানি রানা প্লাজা দেখা যায়, সেই লাল ঢিপির উপরে যাই বসে থাকতাম 10টা-11টা পর্যন্ত। ওইটা বসে বসে দেখতাম। ব্যারিকেড তো দিয়ে দিচ্ছিল, ওই দিক দিয়ে কাউকে যেতে দিত না। আপনার এই রাস্তা তো পুরো বন্ধই ছিল। হ্যাঁ, খুব ইচ্ছা করতো যে যাব, একটু ভিতরে যাব, একটু ভিতরে যাব, কিন্তু কেন ইচ্ছা করতো ভিতরে যেতে? আমি ছিলাম ওইখানটায়, আরো সবাই। ভয় লাগতো না যে আবার আতঙ্ক লাগবে? অনেক ইচ্ছা করতো যে আমি একবার ভিতরে যাব, ভিতরে যাব, কিন্তু প্রতিদিন চাকরির নাম করে আমি যাই ওই লাল ঢিপির উপরে বসে কাটাইতাম। যারা যারা আশেপাশে আসছিল এরাও জানে যে লাল ঢিপি কে কে বসে থাকতো, খুব বসে থাকতাম আমি। প্রতিটা দিন বাসা থেকে বাইরে যেতাম, আপনার ধরেন 7:30টার দিকে বাইরে যেতাম যে আশেপাশে কোনো অফিসে যদি চাকরি নেব, কিন্তু আমি কোনো অফিসের সামনেই যাইতাম না, যাই ওই লাল ঢিপির উপরে প্রতিটা দিন বসে থাকতাম। আর তখন আপনি তারপরে মানে কিভাবে চলাফেরার শুরুটা আপনার তখন কিভাবে হলো? এই যে আপনি যে বসে থাকতেন তাতে তো আপনার ইনকাম হবে না, সেটা তো আমার মাথায় তখন ছিল না। আমি খালি ওই রানা প্লাজার দিকে চাই থাকতাম। অর্থাৎ আপনি সম্পূর্ণ আতঙ্কিত একটা অবস্থায়, মানে একটা ভয় নিয়েই আপনি যেই জায়গা থেকে ভয়ের উৎস সেখানে গিয়েই বসে থাকতেন। ওইখানে যাই বসে থাকতাম অনেক দিন, এরকম বসেছিলাম। তারপরে আমার আম্মা বলতো যে তুই এর বাসা থেকে বেরিস না। আচ্ছা। পরে আমি তো যাই বলতাম না যে আমি অফিসে যাই না, চাকরি নিতে যাই না। কেউ তো আর আমার যে ভিতরে কি হয়েছে এটা তো কেউ বুঝতে পারবে না, কারণ এটা যার যার ভিতরটা শেষে জানে। তবে আমার পরিবার খুব অনেক অনেক ভালো। আমার ভাই অতটুক বয়সের ছেলে, ধরেন আপনার যেই ছেলে কাজ করে না, কাজের তো বয়স হয়নি, 11 বছর কোনো কর্মের বয়স না। আমার সেই ভাই পরের দোকানে কাজে ঢুকলো পড়ালেখার পাশাপাশি, পার্ট টাইম। আপনার পাঞ্জাবি ভাস, শার্ট ভাস, এগুলা সব শিখে নিয়ে পড়ালেখার পাশাপাশি ওইটা শুরু করলো। 1 বছর পড়া গ্যাপ গেছিল। 1 বছর সে পড়াশোনা করতে পারেনি, কারণ তাকে তার পরিবার দেখতে হয়েছে 11 বছর বয়সে। আমার আসলে যেটা জানার ইচ্ছা ছিল আপু, সেটা হচ্ছে যে এই তো গেল আপনার, মানে গেল না, হয়তো মনের ভিতরে সারা জীবন গেঁথে থাকবে, কিন্তু এই যে আপনার আতঙ্কটা, এই যে আপনার পরিবারের মাধ্যমে আপনি একটা সাপোর্ট পেয়ে, একটা জায়গা পেয়ে, আপনার ভালোবাসার খাতিরে যেই মানুষগুলো আপনি যাদেরকে দেখেছেন তারা আপনাকে দেখবেই, এই জায়গাটা, পরিবারের এই শক্ত অবস্থানটার কারণে আপনি হয়তো কোনো একভাবে বেঁচে গেলেন, বাঁচতে পারছিলেন। তখন হয়তো 2টা খাবার মুখে যাচ্ছিল, বা আপনার সেই অভাবটার সাথে আপনি ফাইট করতে পেরেছিলেন, যুদ্ধ করতে পেরেছিলেন। তারপরে জীবনটা কিভাবে আগাচ্ছিল? আপনার সাথে কি কেউ কখনো কোনোভাবে যোগাযোগ করে যে আপনারা যারা রানা প্লাজায় এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে গেছেন তাদের সাথে কি পরবর্তীতে কোনো রকম কোনো যোগাযোগ হয় কারো মাধ্যমে? যোগাযোগ করলে কি হবে, আমার তো বাইরে যাওয়ার সাহসই ছিল না। আমি বাইরে হইতাম না, পারলে চেষ্টা করতাম যে ফ্যাক্টরির বেতন আলাদা, মানুষের সঙ্গে যোগাযোগ করার সময় তো আমার নাই, কারণ আমার পরিবার দেখতে হবে। কারণ তখন আমার বেতন ছিল, কোয়ালিটির চাকরি, 4200 টাকা বেতন, মানে 4200, আবার ওভার টাইম সহ আপনার মাসে 7-8 হাজার টাকা পাইতাম। তো আমার ইচ্ছা ছিল যে এই 7-8 হাজার টাকায় আমার লাগবে। আমার তো মানুষের সঙ্গে যোগাযোগ, কিংবা আমার তখন ফোনও ছিল না, আমি ফোন ব্যবহার করতাম না। আমি সেই কাল থেকে মানে ফোন খুবই কম ইউজ করছি, কম কি, আমার তখন ফোন ছিলই না। পরে আমার ভাই যে বিভিন্ন দোকানে কাম কাজ করার পরে একটা ছোট্ট একটা বাটন ফোন কিনে দিয়েছিল আমাকে। পরে এই বাটন ফোনটা ব্যবহার করছিলাম।